বিরোধী রাজনৈতিক জোট অংশ নিলে চলমান সংকট নিরসনে সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের। তবে নির্বাচন গ্রহণযোগ্য না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা। আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রামে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। প্রার্থী ও অনুসারীদের মেজবান আয়োজনে নিষেধাজ্ঞা, থাকছেন পুলিশি নজরদারিতেও। চলমান হরতাল অবরোধে ভাবমূর্তি সংকটে দেশের রফতানি খাত, বিপাকে রফতানিকারকরা। অনিশ্চয়তা না কাটলে দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। চট্টগ্রামের ঝাউতলা থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলিসহ 2 জন আটক। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে হাজার হাজার সমর্থকদের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। আগামীতে আরও ভালো করার প্রত্যয় টাইগারদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। শুরুতেই সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলো অংশ নিলে তা চলমান সংকট নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের হরতাল অবরোধের মতো কর্মসূচি থেকে সরে আসা উচিত বলে মনে করেন তারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন, কোনো কারণে এই নির্বাচনে গ্রহণযোগ্যতার ঘাটতি হলে তা চলমান সংকটকে আরও বাড়িয়ে তুলবে। এহসান জুয়েলের রিপোর্ট। 5 জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এবার বহু প্রতীক্ষিত ঢাকা দক্ষিণ, উত্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। দেশে আড়াই মাসেরও বেশি সময় ধরে 20 দলীয় জোটের অবরোধ আর দফায় দফায় হরতাল ডাকের মধ্যেই ঘোষিত হয়েছে নির্বাচনের তফসিল। এরপর বিএনপির নির্বাচনের ব্যাপারে আগ্রহ আর কোনো কোনো ক্ষেত্রে নমনীয়তা আশাবাদী করে তুলছে রাজনৈতিক বিশ্লেষকদের। এই নির্বাচন ঘোষণা দেওয়ার ফলে কিন্তু একটা ক্ষেত্র তৈরি হলো, দুটো বড় দলের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এরকম হলে মানুষের সমস্ত অ্যাটেনশন তখন আবার এই নির্বাচন এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে আসবে। পুরনো ইতিহাস কিন্তু তখন মানুষ ভুলে যাবে, যে 5 জানুয়ারি কি হয়েছে এটা ভুলে যাবে। বরং এই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে, যেখানে সকল দলের অংশগ্রহণ সেখানে নিশ্চিত হচ্ছে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নিলে চলমান আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পরামর্শ বিশেষজ্ঞদের। আর সরকারের পক্ষ থেকে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনে আন্তরিকতার তাগিদ তাদের। খুব সঙ্গত কারণেই একদিকে আন্দোলন, একদিকে নির্বাচন, দুটো একসাথে চলতে পারে না। এবং আমার ধারণা বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে এই আন্দোলনে একটা সেট পড়বে। যদি নির্বাচন আরেকটা যদি অগ্রহণযোগ্য হয় তখন বিএনপি বলতে পারবে এই কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য নয়, তখন তাদের একটা স্ট্রং কেস থাকবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও তাগিদ বিশেষজ্ঞদের। আদতে এটা স্থানীয় সরকার নির্বাচন হলো দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে শুধুমাত্র একজন নগরপিতাই খুঁজে পাওয়া নয়, এই নির্বাচনের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক সংকট উত্তরণের ব্যাপারে আশাবাদী সাধারণ মানুষ। তবে বিশ্লেষকরা বলছেন তা অনেকাংশে নির্ভর করছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উপর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। উপরে মোটামুটি ফিটফাট থাকলেও অনেকটা ভেতরের সদরঘাট অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের। রাস্তাঘাট দৃশ্যত ঠিক থাকলেও এই ওয়ার্ডের বাসিন্দারা গ্যাস ও পানির সংকট সহ খেলাধুলার মাঠ না থাকার মতো বহুমুখী সমস্যার জালে বন্দী। দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এসব সমস্যা প্রকট হয়েছে বলে মনে করেন ওয়ার্ডের বাসিন্দারা। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের খবরে তারা আশাবাদী হয়ে উঠেছেন, এবার সমস্যার সুরাহা হতে পারে। বিস্তারিত জাফর সাদিকের প্রতিবেদনে। এটি কোনো ভাগাড় নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2 নং ওয়ার্ডের দক্ষিণ গোরানের আবাসিক এলাকার চিত্র। ময়লা আবর্জনা ফেলার জায়গা না থাকায় এখানেই ফেলা হয় পুরো ওয়ার্ডের আবর্জনা। আর নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকায় বিষয়টি নিয়ে নালিশ করার মতো কাউকে খুঁজেও পান না এলাকাবাসী। আমরা এখানে থাকতে পারি না, জানলা খুলতে পারি না, কোনো খাবার রাখতে পারি না, মশা আসে। সিটি কর্পোরেশনে এখন তো ওভাবে কোনো প্রতিনিধি ভাবে নাই। আমরা তারপর লিখিত কমপ্লেন করেছি, কোনো রেসপন্স অ্যাকচুয়ালি হয়নি। যিনি আসেন ওনার কাছে আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন এখান থেকে এটা যেভাবেই হোক অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে তারা সরিয়ে দেয়। খেলার মাঠ না থাকায় ময়লা আবর্জনার পাশে খেলতে বাধ্য হওয়া এই কিশোর তরুণদের নিজেদের মাঠের স্বপ্নেও ডালপালা ছড়ানোর সুযোগ করে দিয়েছে এই নির্বাচনের খবর।
এলাকায় আমাদের কমিশনার দরকার, যারা এই যুবক সমাজ আছে খেলাধুলা করতে পারছে না, এর জন্যই তারা আসলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো আসলে যদি আমাদের একটা খেলার জন্য মাঠ থাকতো, তাহলে হয়তোবা এই নেশাগ্রস্ত ছেলেগুলো খেলার মধ্যে মগ্ন থাকতো। পাশাপাশি গ্যাস ও পানির সংকট সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ ওয়ার্ডবাসী মনে করেন এসব সমস্যার সমাধান পাওয়া সম্ভব তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছেই। সুয়ারেজ লাইনের সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, মাঝে মাঝে আপনার পানিরও সমস্যা হয়। তারপর সিটি কর্পোরেশন মশার ওষুধ টষুধ এগুলো কিছুই দেয় না। যারা নতুন নির্বাচিত হবে কমিশনার, তারা অবশ্যই এলাকার উন্নয়ন করবে এবং সেটা আসলে প্রতিটা খাতেই যাতে এলাকার উন্নয়ন হয়। আশা করব কমিশনার নির্বাচনটা হলে আমাদের এলাকার কিছু উন্নয়ন হবে। আর ভোটের মাঠে জনগণের সেবার প্রতিশ্রুতি দিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রতিশ্রুতি সমাধান করবেন চিহ্নিত এসব সমস্যার। আশা করছেন সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনেরও। মানুষ আসলে ভোট চাচ্ছে। আমি চাই যে বিরোধী দলে যারা আছে তারাও আসুক। আমি একটা খেলার মাঠ করব, একটা কমিটি সেন্টার করব, আর সমাজ থেকে যেই মাদক মুক্ত করার চেষ্টা করব। উত্তর, দক্ষিণ ও পূর্ব গোরান এবং দক্ষিণ বনশ্রী নিয়ে গঠিত ঢাকা দক্ষিণের এই ওয়ার্ডে বসবাস করেন প্রায় 2.5 লাখ মানুষ। ওয়ার্ডটিতে ভোটার আছে প্রায় 72,000। মোট 11টি ভোট কেন্দ্রের মাধ্যমে ওয়ার্ডের ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন। জাফর সাদিক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সম্ভাব্য প্রার্থীরা যাতে কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সম্ভাব্য প্রার্থী কিংবা তার অনুসারীদের পক্ষ থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের ওপর। একই সাথে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পর প্রার্থীদের নজরদারির মধ্যে রাখার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এখনো 1 মাসের উপরে বাকি, কিন্তু মেয়র কিংবা কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী তৎপরতা থেমে নেই, বরং দিন দিন তা বেড়ে চলেছে। এক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যেহেতু নির্বাচন কমিশনের তেমন তৎপরতা থাকে না, তাই নির্বাচনী এলাকায় নিজেদের জাহির করার জন্য এই সময়কেই বেছে নেয় সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই চলে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। মসজিদ মন্দিরে তারা চাঁদা দেন, বড় করে ক্লাব সমিতিগুলোর কাজে যান, নানা সময়ে তাদেরকে, বিশেষ করে এই সময়ে তাদেরকে ভবিষ্যতে যে তারা আয়োজনগুলো করবে সেই জন্য কিছু চাঁদা করে নাম করে দিয়ে দেন। তবে এবার যাতে প্রার্থীরা এই সুযোগ নিতে না পারে সে ব্যাপারে একটু আগেভাগে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের উপর বেশি কড়াকড়ি করা হচ্ছে। যদি কোথাও দেখি যে এই যে মেজবানের নামে অথবা দোয়ার নামে অথবা যে কোনো নামে হিউজ একটা খরচের ব্যবস্থা করা হচ্ছে যেটা আচরণবিধির পরিপন্থী, এগুলো আমরা রেকর্ড রাখবো, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সম্ভাব্য প্রার্থীরা যাতে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে ব্যাপারে পুলিশকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থী পদক পাওয়ার পরে তারা নির্বাচনী প্রচারণা নামতে পারবে, এর আগে নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ বেআইনি। তো সুতরাং আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য আমরা সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সবাইকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ কর্মকর্তারা বলছেন নির্বাচনের পুরো প্রক্রিয়া তাদের নজরদারির মধ্যে রয়েছে। নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে সার্বক্ষণিক এবং তাদের যে যে সহযোগিতা প্রয়োজন, আমাদের কাছে যে যে বিষয়ে তারা সহযোগিতা চাচ্ছে আমরা তাদেরকে সহযোগিতা করে আসছি এবং আমাদের উপরে যে দায়িত্ব আছে সেটা আমরা পালন করে আসছি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 18.5 লাখ ভোটার, 1 জন মেয়র, 41 জন পুরুষ এবং 14 জন মহিলা কাউন্সিলর নির্বাচিত করবেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাসায় এসে দেখা না পেলেও ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নির্বাচনে হাজী সেলিমের সমর্থন চাইলেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাইদ খোকন। গতরাত 11টার দিকে তিনি হাজী সেলিমের লালবাগের বাসায় দেখা করতে যান, কিন্তু হাজী সেলিমের একটি বিচার কাজ ও একটি দাফনের কাজে বাইরে থাকায় তার সাথে দেখা হয়নি। লালবাগের পোস্তায় হাজী সেলিম ওয়েলফেয়ার ট্রাস্টের মদিনা টাওয়ারের বাসায় প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করেন সাইদ খোকন। এ সময় সাইদ খোকন সাংবাদিকদের জানান, আত্মীয়তার সূত্রে চাচা হাজী সেলিমের দোয়া চাওয়ার পাশাপাশি সরকার সমর্থিত প্রার্থী হওয়ায় হাজী সেলিমের সমর্থন প্রত্যাশা করছেন তিনি। আমি ওনাকে আসলে বলে আসিনি, আমি এখান থেকে যাচ্ছিলাম, চাচার বাসা চলে আসছি। ওনাকে আসলে বলে আসা দরকার ছিল। তার কাছে তো অবশ্যই প্রত্যাশা যে আপনার দল আমাকে সমর্থন দিয়েছে, চাচার আদর ভালোবাসা আমি চাই যে চাচা আমাকে নির্বাচনে সমর্থন দিবে। 137টা মামলা খেয়েছি, আর সে মানে এটা কেউ বললে এটা হবে, আর জনগণ তো চাচ্ছি। আমি কমিশনার ছিলাম, আমি
বললাম তো আমি আমার অভিজ্ঞতা আছে যে আমার বাসায় আসবে আমাকে তো একটা টেলিফোন তো করবে, সে তো টেলিফোন করে নিয়ে আর বিএনপি নামলে তো ভালো জনগণ দেখবে, কারণ বিএনপি যদি নির্বাচন করে তাহলে নির্বাচনের মাধ্যমে তো দলকে বোঝা যায় উনি চাপা চলছে আবার গুরু শিষ্য লড়াই হবে। সময় সংবাদে আরো থাকছে। আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ এর মৃত্যুতে দেশটিতে সপ্তাহব্যাপী শোক ঘোষণা। 29 মার্চ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া। বিশ্বকাপ ক্রিকেটের খবর। ভারত বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বিতর্কিত সিদ্ধান্তগুলো সঠিক হলে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসত। স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে গতকাল দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সঙ্গে দলীয় পারফরমেন্স ধরে রাখার চ্যালেঞ্জের কথাও জানান মাশরাফি। একই সঙ্গে আগামী বিশ্বকাপে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 19 মার্চ মেলবোর্নে এক ভুতুরে সন্ধ্যায় বাজে আম্পায়ারিংয়ে স্বপ্ন চুরি হয় বাংলাদেশের। তবে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠে ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেয় বাংলার টাইগাররা। তাই বীরের বেশেই মাথা উঁচু করে দেশের মাটিতে পা রাখে টিম বাংলাদেশ। দারুণ সব প্রাপ্তির জন্য টাইগারদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে পুরো দেশের সমর্থকদের মতো ওই ম্যাচের ঘটনা এখনো পুরাচ্ছে মাশরাফিকে। তাই বুক চাপা কষ্টটা বলে ফেললেন এভাবেই। আমাদের উইকেটগুলো যদি আমরা ওই সময় পেতাম তো অবশ্যই আমরা জিততে পারতাম, আমার বিশ্বাস। যেটা হয়েছে আসলে সবাই আপনারা দেখেছেন, এটাকে আবার এক্সপ্লেন করার কিছু নাই আমার কাছে। এখানে থেমে থেকে নয়, আগামী স্বপ্নের গাঁথুনিগুলো নতুন করে দিতে চান ম্যাশ। জীবন আসলে থেমে থাকে না, এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের সবাই কষ্ট পেয়েছে, প্রত্যেকটা দর্শকই কষ্ট পেয়েছে। তো আমি বলবো যে সামনে আবার নতুন সিরিজ আসবে, সবাই হয়তো ভুলে যাবে। তো ইনশাল্লাহ আপনারা যেভাবে সঙ্গে ছিলেন আমাদের এইভাবে সাপোর্ট করবেন, আমরা সামনে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করবো। নয়ের এক্সপ্রেসের ব্যাখ্যায় উঠে আসে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি হলো দলীয় পারফরমেন্স। সেই ধারাটা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। পারফরমেন্সের গ্রাফটা খুব ভালো, এই গ্রাফটা ধরে রাখতে পারলে আমি আশা করি যে আমরা ম্যাক্সিমাম ম্যাচ জিততে পারবো, কারণ এন্ড অফ দ্য ডেতে আসলে সবাই রেজাল্টটাকেই ফলো করে। তো আমি আশা করি যে ইনশাল্লাহ এই গ্রাফটা যদি যেভাবে যাচ্ছে এভাবে ধরে রাখতে পারলে খুব ভালো জায়গায় যাবে। আমার বিশ্বাস 2019 সালে বাংলাদেশ ক্রিকেট আরো এগিয়ে যাবে এবং তারা ওই শেষ পর্যন্তই চিন্তা করে যে 15 জন প্লেয়ার যাবে। আর মাঠে ক্রিকেট যোদ্ধাদের সবসময় প্রেরণা, ক্রিকেট ভক্তদের হৃদয় থেকে ধন্যবাদ জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ভালো কিছু খেলে আসি না কেন, সবকিছুই আমরা সবসময় ফিল করি যে দেশের মানুষের জন্য। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে মাশরাফিদেরকে বিমানবন্দরে স্বাগত জানাতে বিকেল থেকেই দর্শক সমর্থকদের ঢল নামে বিমানবন্দর এলাকায়। টাইগার বাহিনীকে এক পলক দেখার জন্য বিমানবন্দরের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন ক্রিকেট অনুরাগীরা। কেউ পোস্টার, কেউ প্ল্যাকার্ড, আবার কেউ কেউ জাতীয় পতাকা হাতে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে জড়ো হন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে। হঠাৎই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন পরিণত হলো এক টুকরো গ্যালারিতে। বর্ণিল পোস্টার, প্লেকার্ড ও বিশাল আকৃতির জাতীয় পতাকা দেখে মনে হবে এক টুকরো গ্যালারি উঠে এসেছে বিমানবন্দর এলাকায়। এইসব আয়োজন প্রথমবার বিশ্বকাপ মঞ্চে কোয়ার্টার ফাইনালে পা রাখা বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নেবার জন্য। শুধু প্লেকার্ড আর ব্যানার নয়, অনেকে এসেছেন ফুলের মালা নিয়ে। প্রিয় টাইগারদের এক নজর দেখার জন্য সমর্থকদের এই অধীর অপেক্ষা। আর অপেক্ষার প্রহরটি বাজে আম্পায়ারিং এর বিরুদ্ধে স্লোগান ও টাইগার বন্দনায় মাতিয়ে তোলেন সমর্থকরা। আমাদের টাইগারদের অভ্যর্থনা জানাতে, তাদেরকে আমরা ওয়েলকাম জানাতে, তাদেরকে আমরা বরণ করতে, তারা যা খেলেছে তাতে আমরা খুবই খুশি, আমরা খুবই সন্তুষ্ট। আইসিসির যে অপরাধ করেছে আমাদের দলের সাথে, যে ধরেন দুর্নীতি করেছে, তার প্রতিবাদ জানাতে এসেছি এবং ওয়েলকাম জানাতে এসেছি খেলোয়াড়দেরকে। আমরা দেখিয়ে দিতে চাই আমরা ছোট টিম নাই, আমরা আইসিসিকে দেখিয়ে দিতে চাই আমরা হারতাম না ম্যাচ, আমাদেরকে হারানো হয়েছে। যা খেলেছে অনেক ভালো খেলেছে, তো বাংলাদেশের জন্য আমাদের শুভকামনা। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে আমাদের জন্য, উই লাভ বাংলাদেশ, উই লাভ টাইগার্স। অপেক্ষার প্রহরটা দীর্ঘ হলেও হতাশ হতে হয়েছে অধিকাংশ সমর্থককে, কারণ কড়া নিরাপত্তার চাদরে ঢাকা টাইগার তারকাদের দেখা পেয়েছেন কিছু সৌভাগ্যবানী। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে, ঠিক আছে, অনেক আশা নিয়ে এসেছিলাম। বাংলাদেশ টিম এভাবে চলে যাবে এটা একদমই ঠিক হয়নি। আবেগ নিয়ে খেলা করা যায়, কিন্তু এই আবেগটাকে এইভাবে লাথি মারাটা ওদের উচিত হয় নাই। আমরা কতটা তাদেরকে ভালোবাসি এবং সেই দুপুর থেকে 1 লাখ ফ্যান তাদের জন্য দাঁড়িয়েছিলাম, এই ভালোবাসাটা তাদের রিসিভ করা উচিত ছিল।
তবে সবকিছু ছাপিয়ে সকলের প্রত্যাশা একদিন বিশ্বকাপের সোনালী ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরবেন টাইগাররা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারের বিশ্বকাপ টাইগার ক্রিকেটারদের কাছে স্বপ্নের মতোই কেটেছে। তাকসিন, আরাফাত সানিদের মতো অনেকেই বিশ্বকাপ খেলেছেন প্রথমবারের মতো। আর রুবেল রিয়াদের মতো অভিজ্ঞরাও স্বপ্ন সারথি হয়েছেন লাল সবুজের দলের হয়ে। দেশে ফিরে সময় সংবাদকে নিজেদের বিশ্বকাপ অনুভূতিগুলো জানান তারা। আমরা যেরকমটা আশা করছিলাম যে ওইখানে যে একটা ভালো ক্রিকেট খেলার জন্য, সো ইনশাল্লাহ আল্লাহ দেশের মানে সবার দোয়া উপর আল্লাহর রহমত এবং আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সফল হয়েছে আমি মনে করি। যেহেতু প্রথমবার খেলতেছি, সো এটা টোটালি ডিফারেন্ট একটা ফিলিংস ছিল। সো ওভারঅল আসলে সবই ভালোই গেছে, যে যেহেতু আমরা টিম ওয়াইজ পারফর্ম করতেছিলাম, সবচেয়ে বড় যে জিনিসটা ছিল যে টিম ওয়াইজ পারফর্ম করা, সেটাই আল্লাহর রহমতে আমরা করতে পারতেছিলাম বলে খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ টিমের হয়ে আমি আমার লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আর বড় বড় প্লেয়ারদের সাথে খেলেছি, বড় কিছু ম্যাচ জিতেছি। আর আল্লাহর রহমতে 6 ম্যাচে 9টি উইকেট হয়ে হয়তো বাংলাদেশের আমাদের টিমের মধ্যে সব থেকে বেশি উইকেট হলেও যা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওয়ার্ল্ড কাপের এই খেলাগুলো আমাদের সামনে আপকামিং সিরিজে অনেক কনফিডেন্স দিবে। আমি খুব খুশি আলহামদুলিল্লাহ, আর বেশি খুশি যেহেতু আমাদের টিম যেটা আমাদের গোল ছিল ওটা অ্যাচিভ করতে পারছে, এই জন্য অনেক হ্যাপি। কন্ডিশনের সাথে অ্যাডাপশন এটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের। তো সবাই অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা অনেক ভালো পারফর্ম করছি এবং বলাররাও অ্যাজ ওয়েল অনেক ভালো সাপোর্ট। এটা আমার লাইফে আমার জন্য, আমার ক্যারিয়ারের জন্য একটা স্মরণীয় থাকবে। ধরেন আমার দুইটা উইকেটে আমার লাইফে অনেক কিছু টার্নিং পয়েন্ট আর কি, যেটা বলতে পারেন। মাঠে যখন নামি সবসময় আমি চ্যালেঞ্জ হিসেবেই নামি। আর ধরেন সামনে যত আমার প্রতি এখন আরো বেশি মানুষের ভালোবাসাটা আরো বাড়ছে, ধরেন আমি চেষ্টা করবো এটাকে মানে কন্টিনিউ করার জন্য। দর্শক, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদকে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ আটক করেছে পুলিশ। সকালে আকবরশাহ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ স্বপ্না। কিছুক্ষণ আগে চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশ চট্টগ্রামের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার আশরাত হোসেন মামুনকে আটক করেছে। এখন তাকে নিয়ে আসা হয়েছে আকবরশাহ থানায়, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের কাছ থেকে মূলত চট্টগ্রামে জেএমবিকে সংগঠিত করার কাজে মামুন নিয়োজিত ছিল এবং তার কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেই বিস্ফোরকগুলো রাখা হয়েছে। এ হচ্ছে আশরাত হোসেন মামুন, যে জেএমবি চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার হিসেবে পরিচিত। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন তারা নিশ্চিত হয়েছিলেন যে জেএমবি এখানে বোমা তৈরির জন্য চেষ্টা করছিল, আর সেই অনুযায়ী সে অভিযান চালানো হয়েছে। আর এখন আমরা দেখতেছি যে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছিল জেএমবি আস্তানা থেকে, সেই বিস্ফোরকগুলো এখানে রাখা হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে তবে একটি বিষয়, ঢাকা শহরের ম্যাপ সহ বিভিন্ন ধরনের স্থাপনার ম্যাপ পাওয়া গেছে তার কাছে, এবং সেই সাথে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলামত এবং বেশ কিছু বিস্ফোরক তৈরি এবং বোমা পাওয়া গেছে এখানে দেখেছি আমরা। তার মধ্যে আমরা এই ব্যাপারে কথা বলবো যে অভিযান নেতৃত্বদানকারী আকবরশাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাসের সাথে। আমরা মূলত এই অভিযানের ব্যাপারে জানার জন্য কথা বলছি আকবরশাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাসের। মূলত আপনারা কিসের ভিত্তিতে অভিযান চালিয়েছেন এবং কি তার কাছে কি পাওয়া গেছে? আমরা তো জেএমবি বিভিন্ন উগ্রবাদী সংস্থাগুলো নিয়ে কাজ করতেছে দীর্ঘদিন থেকে, তো খবর নিচ্ছিলাম। তো গোপন সূত্রের মাধ্যমে তাকে অ্যারেস্ট করা হয়েছে। সে নিজেকে আপাতত জেলা দায়িত্বশীল হিসেবে পরিচয় দিয়েছে। তো জিজ্ঞাসাবাদ করতেছি, আরও জিজ্ঞাসাবাদ করব, পরবর্তী ব্যবস্থা নেব। এবং তার কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? ওর কাছে পাওয়া গেছে বিভিন্ন জিহাদি বই, বিভিন্ন বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ডেটোনেটর আছে, গান পাউডার আছে, গ্রেনেড তৈরির সরঞ্জাম আছে, আর ঢাকা সিটির একটা ম্যাপ আছে। ম্যাপটা কি জন্য জিজ্ঞাসাবাদ করে জানা যাবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আকবরশাহ থানার অফিসার ইনচার্জ জনাব সদীপ কুমার দাসের সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেএমবি চট্টগ্রামে সংগঠিত হচ্ছিল এমন একটি তথ্যের ভিত্তিতে তারা বেশ কয়েকদিন গোপন সংবাদের খবর নিচ্ছিল এবং তারই প্রেক্ষিতে আছে এই অভিযান পরিচালনা করে মূলত কাঠটোল এলাকার যে বাগানবাড়ি এলাকা, সেই এলাকায় সেই জেএমবির আস্তানার সন্ধান পায় তারা আজ ভোররাতে, এবং সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, ডেটোনেটর উদ্ধার করা হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা, এবং ঢাকা শহরের ম্যাপ সহ বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করা হয়েছে। সেই সাথে একটা সাইকেল উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে ধারণা করছে পুলিশ কর্মকর্তারা এই সাইকেলের মাধ্যমে হয়তো তারা একটা সাইকেল বোম তৈরির চেষ্টা চলছিল জেএমবির আগে থেকে। এবারও তারা সেই চেষ্টা করছিল এবং সেই ডেটোনেটর দিয়ে তারা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল বলে পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল চট্টগ্রামের আকবরশাহ এলাকায় জেএমবির কমান্ডার আশরাত হোসেন মামুন অ্যারেস্ট হওয়ার সর্বশেষ। স্বপ্না। দর্শক, চট্টগ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদকে আটকের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। চট্টগ্রামের ঝাউতলা বাজার এলাকা থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড গুলি ও একটি চাপাতি সহ এক বিএনপি সহ 2 জনকে আটক করেছে বিজিবি।
ভোরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার জন্য রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বাজার এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় বিএনপি কর্মী শাহজামাল ওরফে দিলীপের বাসা থেকে একটি দেশীয় বন্দুক, 10 রাউন্ড গুলি এবং তাজুল ইসলাম রনি নামে বিএনপির অপর এক কর্মীর বাসা থেকে একটি এলজি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পরে তাদেরকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। যে গোপন সংবাদ ছিল সেটা আসলে বেসিক্যালি তারা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত। দুজনই, একজন আমরা জানি যে বিএনপির কিছু ভাড়াটে সন্ত্রাসী এখানে আছে, তো তাজুল ইসলাম ইজ শিওর। আর বোমা দিলীপের ব্যাপারটা হচ্ছে সে ভাড়াটে, যেখানে টাকা পায় সেখানে যায়। চলমান রাজনৈতিক কর্মসূচি এবং অনিশ্চয়তায় ভাবমূর্তি সংকটে পড়েছে দেশের রপ্তানি বাণিজ্য। রপ্তানি আদেশ বাতিল এবং নতুন রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। তবে বড় রপ্তানিকারকদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট রপ্তানিকারকরা। এদিকে শিগগিরই রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে না পারলে দীর্ঘমেয়াদে এ খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। সানভীর রূপলের রিপোর্ট। প্রায় 3 মাস ধরে চলা হরতাল অবরোধের দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই স্বাভাবিক হয়ে আসছে। তবে এরই মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে দেশের ব্যবসা বাণিজ্য তথা পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডে। স্বল্প মেয়াদে ক্ষতির পরিসংখ্যানে খুব বেশি প্রভাব দেখা না গেলেও দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির সংখ্যা কাটছে না। রাজনৈতিক সহিংসতায় ঠিক সময়ে পণ্য শিপমেন্ট না করতে পারায় এরই মধ্যে অনেক রপ্তানি আদেশ বাতিল হয়েছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। বিজিএম এর তথ্য অনুযায়ী 30 থেকে 35% অর্ডার কমে গেছে। একই অবস্থা অন্যান্য রপ্তানি খাতেরও। অনেকে তারা আসতে চাচ্ছে না এবং অনেকে অর্ডারটা পুল আউট করে তারা আরেকখানে নিয়ে যাচ্ছে। গত 6 মাসে যেখানে কোনো ধরনের সমস্যা ছিল না, রাজনৈতিক অস্থিরতা ছিল না, সে 6 মাসে কিন্তু আমরা -4.89% হয় নাই। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে অ্যারাউন্ড $27 বিলিয়ন, ওটা করতে গেলেই 696 কোটি টাকার প্রত্যেক দিন আমাকে রপ্তানি এক্সপোর্ট আমাকে করতে হবে। রপ্তানি বাণিজ্যের উপর রাজনৈতিক অস্থিরতার যে নেতিবাচক প্রভাব পড়েছে প্রতিযোগিতার বাজারে তা কাটিয়ে উঠতে হিমশিম খেতে হবে বলেই আশঙ্কা করছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। ব্যবসায়ী যখন হিসাব দিবে বাজেটের আগে, তখন বোঝা যাবে যে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। শিল্প ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি, ঠিক সেই সময় আবার 2 মাস কিন্তু চলছে। যতদিন পর্যন্ত হরতাল অবরোধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইমেজ ফিরে আনা অনেক কঠিন কাজ হবে। অর্থনীতিবিদরা বলছেন চলমান রাজনৈতিক অনিশ্চয়তায় দেশের ভবিষ্যৎ রপ্তানি বাণিজ্য ভাবমূর্তি সংকটে পড়ছে। যে রপ্তানি আজকে আমরা যেটা করি সেটা কিন্তু আজকের অর্ডার নয়, এটা আগের অর্ডার। এবং রপ্তানির ক্ষেত্রে সারা দুনিয়া জোড়া কম্পিটিশন চলছে। বাইরে থেকে বায়াররা মনে করছেন আমাদের দেশে একটা রাজনৈতিক একটা দীর্ঘমেয়াদী সংকট চলছে। এই জায়গাটাতেই আমি মনে করি যে অর্থনীতি একটা ঝুঁকির মুখে আছে। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসলে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে, এমন আশঙ্কাও করেন এই অর্থনীতিবিদ। নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবং সেটার 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা। এদের দুজন চাঁদপুরের আলী আহমেদ ও এনামুল হক। 26 মার্চ থেকে পাকিস্তানি বাহিনী নির্বিচারে মানুষ হত্যা শুরু করলে প্রতিবাদের আগুনে জ্বলে ওঠেন তারা। যুদ্ধের প্রস্তুতি নিতে চলে যান ভারতে। অন্যদিকে বরগুনা জেলার শাহজাহান মিয়া মাত্র 16 বছর বয়সেই জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। কিন্তু স্বাধীনতার 44 বছর পরেও স্বাধীনতা বিরোধীদের এমন তাণ্ডব হতাশার সাগরে ফেলেছে তাকে। চাঁদপুর ও বরগুনার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আবেদ আলীর ছেলে আলী আহমেদ। বাবার রাজধানীর ইডেন কলেজের নৈশ প্রহরী হওয়ার সুবাদে ঢাকাতেই বেড়ে ওঠা তার। মুক্তি সংগ্রামে দেশে যখন উত্তাল পরিস্থিতি, তখন সবেমাত্র 7ম শ্রেণীতে পড়েন তিনি। এই অল্প বয়সেই রাজনৈতিক সচেতনতা বোধ থেকে বড়দের সাথে প্রতিটি মিটিং মিছিলে তিনি অংশ নিতেন। 71-এর 3 মার্চ আসম আব্দুর রবের পতাকা উত্তোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন আলী আহমেদ। এরপর যুদ্ধের প্রস্তুতি। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। এপ্রিল মাসের 3 তারিখে আমি বাংলাদেশ থেকে চলে যাই, আর ট্রেনিং শেষ করি আগস্ট মাসে বাংলাদেশে প্রবেশ করি। আমরা 1200 মুক্তিযোদ্ধা গাজীপুর যুদ্ধে তাদের লঞ্চ আক্রমণ, এই লঞ্চ আক্রমণটা আমরা করি তো এফএফ এর ছেলেরা।
চাঁদপুরের আরেক মুক্তিযোদ্ধা এনামুল হক মজুমদার। হানাদারের আক্রোশে দেশ যখন লণ্ডভণ্ড, তখন বন্ধুদের সাথে প্রশিক্ষণের জন্য চলে যান আগরতলার ইউথ ক্যাম্পে। কিন্তু যে লক্ষ্য নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি বলে মনে করেন এই মুক্তিযোদ্ধা। দেশের জন্য যে অনুভূতি নিয়ে আমরা যুদ্ধ করেছি সেটা তো আমরা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করা হয়েছে, যে শোষণমুক্ত সমাজের জন্য যুদ্ধ করা হয়েছে, সেটা কিছুই পাইনি। অন্যদিকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে মাত্র ১৬ বছর বয়সেই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বরগুনা শাহজাহান মিয়া। তাই সঠিক মুক্তিযোদ্ধা চিহ্নিত করার সময় বয়সের বিষয়টি বিবেচনা না করার দাবি এই মুক্তিযোদ্ধার। বড়রা ভাবতো ও এত ছোট, আমি ছিলাম, আমার চাচা বারেক ছিল, একই বয়সী, খুব কম, আমরা ছোট ছিলাম। তো ওরা ভাবতো যে ওদের হাতে কি এই আর্মসটা দেওয়া ঠিক বা এই আর্মসটা নিয়ে কি ওরা ফাইট করতে পারবে। কিন্তু আমি জানি যে আমাদের সময় একটা 10 বছরের বাচ্চাও কিন্তু গ্রেনেড হাতে নিয়ে কিন্তু রেকি করেছে। এদিকে স্বাধীনতার ৪০ বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভে শেষ নাই এই মুক্তিযোদ্ধার। সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10টায় এ বৈঠক শুরু হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সাংবাদিকদের ব্রিফিং করার কথা রয়েছে। নারায়ণগঞ্জের ভুইগড় এলাকায় ইয়াসমিন নামের এক নারী অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। শরীরের প্রায় 65% পুড়ে যাওয়া ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানিয়েছে, রাত 1:45টার দিকে ঘরের চালের ফাঁক দিয়ে ইয়াসমিনের শরীরে অ্যাসিড ছোড়া হয়। অ্যাসিড ছোড়ার ঘটনায় তার স্বামী পলাশকে সন্দেহ করছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ইয়াসমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কাপড় বিক্রি করে দেখে রাস্তাঘাটে দেখা হইলে না মারধর করে, মাঝখান দিয়ে একটু থামছে, কিন্তু আবার শুরু হয়েছে কালকার থেকে। কালকার রাস্তার মধ্যে সবাই সামনে মারছে, মাইরা সন্ধ্যার পর্দা বাচ্চা দোনোটা নিয়ে গেছে। নিয়ে রাত্রের এই যে 1:30টার দিক দিয়ে এই আমাদের শ্বশুরের ঘরের চাল ভাঙ্গা টিন পাল্টাইতেছে, ওই জায়গায় টুয়া লাগায় নেই, ওই জায়গা দিয়া তারপরে এই অ্যাসিড ডালছে। পরে আমরা সবাই যাই ওই জায়গায় ওরা পানি ডালছে। কারোর সাথে কথা বলতে দেয় না। একটা বিয়ে অনুষ্ঠানে গেলে দেখা যেতেছে একজনের সাথে একজনের আত্মীয় স্বজন থাকলে কথাই বলতে পারে, কথা পছন্দ করবো না। একটা এক ঘোড়া করে রাখে, একটা ঘরের মধ্যে একটা মেয়ে কতক্ষণ বন্দি থাকতে পারে। ভোলার চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতি ও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদানের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর মধ্যবর্তী 18টি স্কুলে 22 জন প্রক্সি শিক্ষক রয়েছেন। ওইসব প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরাও নিয়মিত স্কুলে না এসে জেলা ও উপজেলা সদরে অবস্থান করেন। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের সময়সূচি অনুযায়ী পাঠদান হচ্ছে না স্কুলগুলোতে। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলা জেলার তজুমউদ্দিন, দৌলত খান ও চরফ্যাশন উপজেলার মেঘনা এবং তেতুলিয়া নদীর মধ্যবর্তী চরাঞ্চলগুলোতে 18টির সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষকদের অধিকাংশই জেলা ও উপজেলা সদরে বসবাস করায় নিয়মিত ক্লাসে যান না। এর মধ্যে শুধু তজুমউদ্দিন উপজেলার মেঘনার মধ্যবর্তী চর জহিরুদ্দিনের 6টি স্কুলে মোট 12 জন প্রক্সি বা ভাড়া করা শিক্ষক রয়েছেন। স্থানীয় মসজিদের মুয়াজ্জিন, গৃহিণী ও কলেজ পড়ুয়া ছাত্ররা 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে মূল শিক্ষকের পরিবর্তে প্রক্সি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছেন। একইভাবে দৌলত খান ও চরফ্যাশনের চরাঞ্চলের স্কুলগুলোতে কমপক্ষে 22 জন প্রক্সি শিক্ষক রয়েছেন। স্কুলটা কারা চলে আমাকে মসজিদ ইমাম রাখছি, আমরা ইমামই ভরায়, শিক্ষক একজন আছে, যা ভার হুজুর তা বলিয়া যায়, আর মাস্টার 2 জন আছে যে মাসে 2 দিন 10 দিনও আসে না। পূর্ব বিশারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মুক্তা বেগমের পরিবর্তে 2 বছর যাবৎ প্রক্সি শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছেন বলে জানালেন এই গৃহিণী। ম্যাডাম আছে একজন, উনি একজন রাখা নিছে ম্যাডাম, মানে ওনার পরিবর্তে আমি আছি। একইভাবে চর জহিরুদ্দিন মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের পরিবর্তে প্রক্সি দেওয়ার কথা জানালেন এই কলেজ ছাত্র। আমার প্রত্যাশা হলো যেহেতু স্যারেরা সবসময় থাকে, এটাই আমার কামনা। আমি একজন প্রক্সি দিই কিছুদিনের স্বল্প সময়ের জন্য। সেটা করছি সাবিনা ইয়াসমিন।
বিদ্যালয়ে না এসে প্রক্সি শিক্ষকের মাধ্যমে দায়িত্ব পালনকারীরা প্রভাবশালী হওয়ায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এই প্রধান শিক্ষক। ওদের সাথে আমার সাথে এই একটু সমস্যার জন্য আমি আর দ্বন্দ্ব থাকতে দেবো, আমি খালি এই দ্বন্দ্বটার ভিতরে যাবো না। শিক্ষক অনুপস্থিত থাকলে অথবা প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস নেয় ছাত্রছাত্রীদের ক্ষতি হয় উল্লেখ করে জেলার শীর্ষ কর্মকর্তা বললেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রক্সি টিচার দিয়ে ক্লাস নেওয়া অথবা অনুপস্থিত যদি থাকে তাহলে শিক্ষার্থীদের তো অবশ্যই ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি আমরা হতে দিতে পারি না, আমরা হতে দেব না। জেলার 932টি প্রাথমিক বিদ্যালয়ে 3,47,000 ছাত্রছাত্রী রয়েছে, আর এদের পাঠদানের জন্য সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছেন মোট 5,400 জন। সময় সংবাদ, ভোলা। মুকুলে ভরে গেছে মাগুরার লিচুর বাগান, তাই এবার বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। মুকুল ধরে রাখতে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। জেলা প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরার সদর উপজেলার ইছাপুর, মিঠাপুর ও কাঞ্চনপুর সহ সবকটি লিচু বাগান ভরে গেছে মুকুলে। অন্যদিকে অনুকূল অবস্থার কারণে এই উপজেলার হাজরাপুর ইউনিয়নের 20টি গ্রামের চাষিরা ঝুঁকেছেন লিচু চাষে। এবার তাই প্রায় 1.5 শতাধিক নতুন বাগান থেকে ভালো ফলন আশা করছেন সংশ্লিষ্টরা। এবার আমাদের অঞ্চলে লিচু গাছের মুকুল অন্যবারের থেকে অনেক বেশি আসছে। বছরের মতন লিচুর ক্ষতি নাই, এবার ভালো আছে। 1 বিঘা 2 বিঘা করে এখন প্রায় 2 একর লিচু গাছ করছি। গতবার আপনার বল কম ছিল, এবার সেই জন্য বেচছিলাম 3 লাখ, এবারটা যাক বল ভালো আছে, তাতে আশা করি যে 5 লাখ টাকা বিক্রি করব। মুকুল ধরে রাখতে ওষুধ স্প্রে ও সেচ দেয়ায় ব্যস্ত চাষিরা, বসে নেই বাগান মালিক ও ব্যবসায়ীরা। তারাও ব্যস্ত বাগান দরদাম আর বেচা কেনায়। লিচু গাছে এখন সেচ দিচ্ছি, ছত্রাকনাশক ওষুধ দিচ্ছি, গাছের গুঁড়া কোপাচ্ছি সার মার দেওয়ার জন্য। ইতিমধ্যেই আমি 5টা বাগান ক্রয় করছি, আরো আমি বাগান ঘুরে ঘুরে দেখছি এবং আমি আরো 5-7টা বাগান ক্রয় করব। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলনের সুবিধার্থে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগানেই এবার যে পরিমাণ ফ্লারিং হয়েছে, আমরা আগ থেকে কৃষি সম্প্রসারণ কর্মীরা এবং ফল চাষী বাগান নিয়ে মত বিনিময় করেছি, তাদের উদ্বুদ্ধকরণ করেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত বছর 350 হেক্টর জমিতে 20,000 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 হেক্টর জমিতে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, মাগুরা। দেশের বাইরের খবর। ইয়েমেনের 3য় বৃহত্তম শহর তাইজের অধিকাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে হাউথি বিদ্রোহীরা। এর পরপরই রোববার এক ভাষণে দেশ থেকে যে কোনো মূল্যে আল কায়দা ও তার সমর্থকদের নির্মূলের ঘোষণা দিয়েছেন হাউথি নেতা আব্দুল মালেক। এই অবস্থায় ইরাক, সিরিয়া ও লিবিয়ায় যে সহিংস অবস্থা বিরাজ করছে, ইয়েমেনে শিগগিরই তার সমন্বিত রূপ দেখা যাবে বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘ। রোববার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে সংস্থাটির বিশেষ দূত জামাল বেনমর ইয়েমেনে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে দেশটির সব পক্ষকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। সানায় 2টি মসজিদে বোমা হামলায় বহু মানুষ হতাহতের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর তাইজ। রোববার শহরটির অধিকাংশ এলাকা হাউথিদের দখলে নেয়ার খবরে রাস্তায় বেরিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে স্থানীয় অধিবাসী ও হাউথি বিদ্রোহীদের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এর আগে রোববার তাইজ শহরের বিমানবন্দর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় শিয়া হাউথিরা। এদিকে হাউথিদের দমন করে নিজের অবস্থানকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। আমি সব পক্ষের প্রতি দেশের পরিস্থিতি অনুধাবন করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আহ্বান জানাচ্ছি। তবে আলোচনার আগে বন্দুকধারীদের অস্ত্র প্রত্যাহার ও সরকারের দখলকৃত প্রতিষ্ঠানগুলো ছেড়ে দিতে হবে। তবে সরকারের এমন আহ্বান প্রত্যাখ্যানের পাশাপাশি ইয়েমেন থেকে আল কায়দা ও আইএসকে হটিয়ে দিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান হাউথি নেতা আব্দুল মালেক। বর্তমানে যে উপায় সংলাপের কথা বলা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। দেশে বর্তমানে যে পরিস্থিতি, তাতে আলোচনার নামে এসব উদ্যোগ অর্থহীন। এখন সবাইকে এক হয়ে আইএস জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভের ধারাবাহিকতায় এবছরের শুরুতে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। গত মাসে
মাসে দেশের বিগত সরকার বিলুপ্ত করে নতুন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় তারা। এই অবস্থায় রোববার ইয়েমেন বিষয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় কাতার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ইয়েমেন বিষয়ক জাতিসংঘ দূত জামাল বেন ওমার। এ সময় তিনি ইয়েমেন পরিস্থিতি দিন দিন গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন। হাউথিরা যদি ভাবে যে তারা খুব সহজেই ইয়েমেনের সব শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেবে, তবে তারা ভুল ভাবছে। আবার প্রেসিডেন্ট হাদি চাইলেও সহজেই হাউথিদের দমন করতে পারবেন না। এই অবস্থায় দুই পক্ষই সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। বৈঠকে ইয়েমেনি প্রতিনিধি খালেদ হোসেন তার দেশের অস্থিরতার জন্য ইরানকে দায়ী করার পাশাপাশি ইয়েমেন সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ মারা গেছেন। 91 বছর বয়সে ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার স্থানীয় সময় গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে কুয়ালালামপুরে লির স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বহু মানুষ। চলতি বছরের 5ই ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি ছিলেন দেশটির জনক লি কুয়ান। তিনি 1959 থেকে 1990 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। টানা 3 দশকের শাসনকালে সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করেন লি কুয়ান। 1990 সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অবসরের পর তিনি 2011 সাল পর্যন্ত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। খেলার খবর। ভারতকে খোঁচা দেওয়ার সুযোগটা হাতছাড়া করলেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল ও জস হ্যাজেলউড। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে সেমিফাইনাল লড়াইয়ের আগে এই দুই অজি মনে করিয়ে দিলেন চলতি গ্রীষ্মে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো জয় পায়নি ধোনির দল। 26 মার্চ দ্বিতীয় সেমিফাইনালের মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। অনুশীলন শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অজি ক্রিকেটার ম্যাক্সওয়েল ও হ্যাজেলউড বলেন, বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত আসরের শুরুতে সব প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের তিক্ততা মেনে নিয়েছে। এছাড়াও সিডনি ক্রিকেট গ্রাউন্ডসে এখন পর্যন্ত 14 ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাত্র একটি জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, তাও 2008 সালে। তাই স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে এগিয়ে থাকবেন অজিরা, এমনটাই বিশ্বাস ম্যাক্সওয়েলের। অন্যদিকে হ্যাজেলউডের আশা সিডনির উইকেটে পেসারদের জন্য কিছু থাকবে, ফলে শক্তিশালী ব্যাটিং বিভাগ দিয়ে অজিদের কুপোকাত করতে পারবে না ধোনির দল। সারা বিশ্বে ক্রিকেট জুয়ারিদের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। বছরে প্রায় 4,000 কোটি রুপির লেনদেন হয় ভারতীয় জুয়ারিদের মাধ্যমে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। ভারতীয় গোয়েন্দা পুলিশের তথ্য মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যে বাজারি দর পৌঁছে গেছে 50:52-তে। অর্থাৎ এই ম্যাচটিকে ঘিরে বাজির পরিমাণ প্রায় 600 কোটি রুপি ছাড়িয়ে গেছে। বাংলাদেশের বাজার মূল্য প্রায় 750 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ও ভারতের ম্যাচকে ঘিরে প্রায় 150 কোটি রুপির বাজির লেনদেন করে ভারতীয় বাজিকররা। বাংলাদেশের বাজারে যার মূল্য 200 কোটি টাকার কাছাকাছি। সম্প্রতি দিল্লি পুলিশের একটি দল 57 বছর বয়সী এক ভারতীয় বাজিকর ধরা পড়ায় তার কাছ থেকে কিছু চাঞ্চল্যকর তথ্য পায়। বিশ্ব ক্রিকেটে ভারতীয় বাজিকরদের এমন বিচরণ ক্রিকেটের জন্য হুমকি বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা। স্প্যানিশ লিগের খবর। 1 বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠ নু ক্যাম্পে কাতালানরা 2-1 গোলে হারিয়েছে মাদ্রিদিস্তানকে। ফলে সমান 28 ম্যাচ শেষে বার্সার সংগ্রহ 68 পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ 64 পয়েন্ট। শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই উত্তাপ ছড়ায় ম্যাচের শুরু থেকেই। তবে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় সফরকারী মাদ্রিদিস্তানরাই, কিন্তু 12 মিনিটে রোনালদোর শট লেগে ফিরলে কপাল পড়ে অ্যানচেলোত্তির শিষ্যদের। 19 মিনিটে ডিফেন্ডার জেরমি ম্যাথুই এর গোলে ম্যাচে ওঠে নো ক্যাম্প। 31 মিনিটে অবশ্য সফরকারীদের সমতায় ফেরান রোনালদো। সমতার প্রথমার্ধের পরে দ্বিতীয়ার্ধের আক্রমণের ধার বাড়ায় দুদলই। বেল রোনালদো ব্যর্থ হলেও 56 মিনিটে দানি আলভেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। ম্যাচের বাকি সময় গোলরক্ষকদের দৃঢ়তায় গোল বঞ্চিত থাকে দুদল, ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির চট্টগ্রাম জেলা কমান্ডার এরশাদ আটক, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। বিরোধী রাজনৈতিক জোট অংশ নিলে চলমান সংকট নিরসনে সিটি নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, মত বিশ্লেষকদের। তবে নির্বাচন গ্রহণযোগ্য না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা।
আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে চট্টগ্রামে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। প্রার্থী ও অনুসারীদের মেজবান আয়োজনে নিষেধাজ্ঞা, থাকছেন পুলিশি নজরদারিতেও। চলমান হরতাল অবরোধে ভাবমূর্তি সংকটে দেশের রফতানি খাত, বিপাকে রফতানিকারকরা। অনিশ্চয়তা না কাটলে দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা। এবং স্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরে হাজার হাজার সমর্থকদের ভালোবাসায় সিক্ত মাশরাফি বাহিনী। আগামীতে আরও ভালো করার প্রত্যয় টাইগারদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।